আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আগামী 10ই মার্চ কলকাতার বুকে তৃণমূল কংগ্রেসের জনসভা রয়েছে, যাকে অভূতপূর্ব ঐতিহাসিক করে তুলতে তৃণমূলের ইতিমধ্যেই জেলায় জেলায় প্রস্তুতি সভা কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সেই দিকে লক্ষ্য রেখে সোমবার পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় আসানসোলের রবীন্দ্র ভবনে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী প্রদীপ মজুমদার, আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা, জেলা সভাপতি ও পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, রাজ্য কমিটি নেতা ভি সিদ্ধার্থন ছাড়াও আরও অনেকে, আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় সহ অন্যান্য বিধায়করা, জেলা নেতৃত্ব ও কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মলয় ঘটক বলেন, বিগত 10 বছরে দেশের প্রধানমন্ত্রী দেশের জন্য কিছু গড়ে তোলেনি, বদলের দেশের সব জিনিস প্রায় বেঁচে ফেলেছে। মানুষ এখন বিজেপির চালাকি বুঝতে পেরেছে, তাই আসানসোলের জন্য বিজেপি প্রার্থীর নাম ঘোষণার 24 ঘন্টার মধ্যেই প্রার্থী নিজে পরাজয়ের ভয়ে প্রার্থীপদ প্রত্যাহার করে নেয়। একই সাথে তিনি বলেন, 10ই মার্চ ব্রিগেডে জনসভাতে দলীয় কর্মীদের নিয়ে যাওয়ার জন্য প্রতিটি ওয়ার্ডের মহিলা কর্মীদের জন্য বাসের ব্যবস্থা করা হয়েছে, কারণ বিজেপি রেলকেও রাজনৈতিকভাবে ব্যবহার করছে। দিল্লিতে ধর্ণা কর্মসূচিতে যাওয়ার ক্ষেত্রে এই ঘটনা দেখা গিয়েছে। অন্যদিকে মন্ত্রী প্রদীপ মজুমদারের বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের প্রতিটি কেন্দ্রের বিমাতৃসুলভ বঞ্চনার কথা তুলে ধরেন। তবে এদিনের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে জয়প্রকাশ মজুমদার বলেন, তাপস রায় পদত্যাগ করেছেন, এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে রাজনৈতিক জীবনের অপরাহ্নে এসে তিনি ব্যক্তিগত মান অভিমানকেই গুরুত্ব দিয়েছেন। একই সাথে মমতা ব্যানার্জির মতো নেত্রীর লড়াইয়ে তাকে মাঝপথে ছেড়ে দিয়ে তিনি কাপুরুষতার পরিচয় দিয়েছে। অন্যদিকে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির অবসর গ্রহণ ও রাজনৈতিক দলের যোগদান প্রসঙ্গে জয়প্রকাশ মজুমদার বলেন, এতে বিচার বিভাগ কালিমামুক্ত হবে, কারণ তিনি বিচার পদ্ধতিতে রাজনৈতিক পরিচয়টি বেশি গুরুত্ব দিয়েছিলেন। গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর, ব্যুরো রিপোর্ট। তো প্রিয় ভাই, পশ্চিম বর্ধমানের অত্যন্ত সক্রিয় তৃণমূল কংগ্রেসের সভাপতি, একলাঠি বলে যিনি পরিচিত আমাদের কাছে, মাননীয় মুখ্যমন্ত্রী সেই নামেই ডাকতে ভালোবাসেন। আশা করি সেই পরিসংখ্যান পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার নামের আরো বেশি উজ্জ্বল হয়ে উঠবে। শ্রী নরেন্দ্র চক্রবর্তী আছেন, অন্যান্য আমাদের বিধায়কগণ এবং বিভিন্ন নির্বাচিত প্রতিনিধিগণ, পৌরসভা এবং পঞ্চায়েত স্তরের ত্রিস্তরীয় পঞ্চায়েতে। আজকের এই আলোচনায় আমি মূলত কি কারণে গর্জন অর্থাৎ প্রতিবাদের চরম মাত্রায় আমরা আমাদের নেত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশ মতন আমরা সেই গর্জনকে সফল করব। এই যে আজকের মূল আলোচনা, 2014 সালে বিজেপি, আমরা জানি ভারত কেন্দ্রীয় বরিষ্ঠ মন্ত্রীরা, স্বয়ং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে সকলে প্রায় ডেলি প্যাসেঞ্জারি করছিলেন, কারণ তাদের স্বপ্ন সফল হবে এই আশা দিয়ে স্বয়ং দেশের সর্বোচ্চ রাজনৈতিক প্রশাসক, মনে আছে তো সেই অপমান, সেই ব্যঙ্গ করে, দিদি ও দিদি, बंगाल की मां बहन, मन मना लिया, आपको आप फेंक देंगे और हम 200 पार करेंगे। সেই স্বপ্ন চূর্ণ হওয়ার পরে যখন সারা পশ্চিমবঙ্গের মানুষ বাংলার মেয়েকে আবার তৃতীয়বারের জন্য শুধু প্রশাসনিক দায়িত্ব দিলেন না, পরপর 3টে যে বিধানসভার নির্বাচন হয়েছিল, সাধারণ নির্বাচনে সব থেকে বেশি জনসমর্থন দিয়ে, সব থেকে
থেকে বেশি সংখ্যক বিধায়কের সমর্থন দিয়ে তাকে পুনঃপ্রতিষ্ঠিত করেছিলেন, কিন্তু তারপর থেকেই বাংলার প্রতি বঞ্চনা তীব্রতা লাভ করল। আমরা কি দেখলাম? 2 বছর ধরে 100 দিনের কাজ টাকা 900 ছুতো দিয়ে বন্ধ করে দেওয়া হল। কাজের অনুমোদন আইন স্বীকৃত প্রতি বছর, তার আগের 4 বছর যেখানে পশ্চিমবঙ্গ শ্রেষ্ঠত্বের শিরোপা পেয়েছিল, 100 দিনের কাজের পরিসংখ্যানেই শুধু নয়, এবং অর্থনৈতিকভাবে বঞ্চিত করার প্রয়াস তারা চালিয়েছিলেন। কিন্তু মনে রাখতে হবে 2014 সালে আমাদের যেখানে 34 জন সাংসদ ছিলেন, বিজেপির ছিল মাত্র 2 জন। কিন্তু 2018 সালে যখন ধর্মের নামে সুশ্রুড়ি এবং বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতির উপর নির্ভর করে তারা 18 জন সাংসদকে এখান থেকে জিতিয়ে নিয়ে গেলেন, তখন আমরা দেখলাম পশ্চিমবঙ্গের প্রতি বঞ্চনা এবং বদনাম করা এবং আইন শৃঙ্খলাকে বিঘ্নিত করা বিভিন্ন রকমের প্রয়াস তীব্র থেকে তীব্রতর হলো। তা এমন পর্যায়ে পৌঁছলো যে পরপর 2 বছর 2021 সাল থেকে, কারণ মনে রাখতে হবে 2019 সালে 18 জন সাংসদ তারা জিতিয়ে নিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তারা স্বপ্ন দেখতে শুরু করেছিলেন পশ্চিমবঙ্গের প্রশাসনিক দায়িত্ব তারা নিয়ে নেবেন 21 সালে 200 পার করবেন। মানুষ বিশ্বাস করেন না। এখন আবার 2014-তে বলেছিলেন চায়ওয়ালা হুঁ, 19-এ বললেন চৌকিদার হুঁ, 21-এ বললেন ফকির হুঁ, এখন আবার নতুন জুমলা শুরু হয়েছে মোদি কি গ্যারান্টি। মানুষ 2014 সাল থেকে দেখে নিয়েছে, তাই মানুষ এখন মোদি কি গ্যারান্টিতে বিশ্বাস করছে না, মমতা কি ওয়ারেন্টিতে বিশ্বাস করছে। কেননা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় যেই কথা বলেন সেটা তিনি কাজে কর্মে করে দেখিয়ে দেন। ওনার গ্যারান্টি কি? चीजों के दाम बढ़ाना, पेट्रोल डीजल के दाम बढ़ाना ও বেচনা। একটা সময় বলেছিলেন कसम मुझे इस मिट्टी की मैं देश नहीं बिकने दूंगा। এখন কি বলছেন? कसम मुझे इस मिट्टी की मैं देश को बेचकर ही जाऊंगा। ওই জন্য কথায় কথায় বলেন मैं तो फकीर हूं, झोला उठाकर चल दूंगा। তাই মানুষ বলছে झोला उठाकर तुम जाओ, लेकिन देश को बेचकर उसकी संपत्ति नहीं ले जा सकते हो। আজকেই দেখলাম বিজেপির একজন প্রার্থী বলছেন মোদিজি আমাদেরকে শিখিয়েছেন সবকি সে। একটা সময় আমাদের পরিবারের লোক কম ছিল, আপনারাও জানেন, কিন্তু সবাই সব সময় লড়াইয়ের জন্য প্রস্তুত ছিল। তারপর আমরা শাসক দল হয়েছি, আমরা শাসন করতে করতে আমাদের অনেক জায়গায় মরচে পড়েছে বন্ধু। আজকে সময় এসছে সেই মরচে সরিয়ে দিয়ে পরিষ্কার করে আবার সেই আগের মতন সংগ্রামী মনোভাব নিয়ে আমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। কারণ সামনে এই যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধে জয়লাভ না করতে পারি যদি, তাহলে বাংলা বাঁচবে না। বাংলা না বাঁচলে আমিও বাঁচবো না, আপনিও বাঁচবেন না, তৃণমূল কংগ্রেসের সমর্থকও বাঁচবে না, বিজেপির সমর্থকও বাঁচবে না। কারণ ওরা বলছে বাংলার কোমর ভেঙে দিতে হবে। তাই জন্যই বন্ধু যে আজকে
এখানকার যারা নেতৃত্ব তারা ব্যবস্থা করবে জনগর্জন সভা এবং সমাবেশে যাওয়া। সেটা একটা চিঠি আমরা করেছিলাম, যেটা বললাম পরের সোমবারই, যেদিন ঘোষণা তার পরের সোমবার সেই চিঠিটাতে সকলের কাছে পাঠানো হয়েছে, পেয়েছেন তো? তাতে সুব্রত বক্সী লিখছেন যে এই সভা, অদ্ভুত দুটো কথা লিখেছেন, ঐতিহাসিক হতে হবে এবং অভূতপূর্ব হতে হবে, হিস্টোরিক অ্যান্ড আনপ্রেসিডেন্টেড। যেন আগে কোনোদিন ব্রিগেডে এত বড় সভা হয়নি, এই রকম সভা হতে হবে। সুতরাং আপনাদের কাছে বলছি, को पेश किया था। गजब का सीन, गजब का वातावरण। उसी तरह केजरीवाल के लिए एक बहुत बड़ी सभा हुई थी दिल्ली में। 3 ही स्पीकर थे, ममता जी, केजरीवाल और मैं। तो मुझे ममता जी से पहले से पहचान थी। उनका फोन आया और उन्होंने कहा, देखो আপনার নাম আমরা অ্যানাউন্স করে দিয়েছি, আপনাকে যেতে হবে আসানসোল, আপনি ওখান থেকে ফাইট করছেন। ফাইট করছি কোথায়? ওনারা বললেন, তুমি আসানসোল, আপনি যান ওইখানে, আপনি চিন্তা করবেন না, নিশ্চয়ই জিতবেন আপনি। সব ভাই আছে, আপনার মনে ঘটক আছেন ওইখানে, হরেরাম বাবু আছেন, ও তাপস বাবু আছেন, বিধান আছে ওখানে, নরেন বাবু আছেন, আপনি একবারে চিন্তা করবেন না, আপনি নিশ্চয়ই জিতবেন, আপনি যান। अरे हम तो समझ ही नहीं पाए, कौन सा चुनाव? मैं दिल्ली में बैठा हुआ हूं, मैंने अखबार भी नहीं देखा था उस दिन, संडे का दिन था, और कहा कि जाना है। लेकिन मैं इतनी कदर करता हूं ममता जी का, इतना मानता हूं, मैंने कुछ नहीं, एक लाइन अंग्रेजी में कही मैंने उनको, मैम, मैडम, योर विश इज माई कमांड। आपने कहा है बिल्कुल डन। मैं सीधे मुंबई गया, उन्होंने शी स्पोक टू माई वाइफ, पूनम, देखिए पूनम, इसको आसानसोल से लड़ना है, ये हमारे हम सबों की इज्जत की बात है, और तुम देखो उनको लेके आओ किसी तरह से। वहाँ गए, एनीवे बाकी पता है आपको, सीधे आए, आप लोग का इतना प्यार मिला, मान मिला, सम्मान मिला। मैं ये बात इसलिए सुना रहा हूँ, কাল আমাকে চলে যেতে হবে দক্ষিণ দিনাজপুরে। আমাদের উপর এই দায়িত্ব যে সব জায়গায় গিয়ে সেই জেলা যারা আছেন তাদের কাছে কিছু বার্তা দেওয়া। সেই বার্তাটাই আমি আপনাদের প্রথম দিয়ে দিতে চাইছি। জনগর্জন সভা তো হবে, আপনারা সবাই যাবেন, এরা নেতৃত্ব বলেছে সবাই একসঙ্গে যাবে, কিন্তু একটা বার্তা দিদি দিতে বলেছেন আপনাদের জন্য। সেই বার্তা হচ্ছে, এখন থেকে 2 মাসের মধ্যে সমস্ত নির্বাচন প্রক্রিয়া শেষ হয়ে যাবে, খুব বেশি হলে 15ই মের মধ্যে ফল ঘোষণা হয়ে যাবে, পরবর্তী লোকসভা গঠিত হয়ে যাবে, শত্রুঘ্ন সিনহাজি এমপি হয়ে যাবেন, সাংসদ হয়ে যাবেন। এবার সেই যে 2 মাস আমাদের সময় আছে, এই 2 মাস সময় আপনারা যারা বসে আছেন তারা, এবং আপনারা যেখান থেকে এসছেন, সেই সমস্ত গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, ব্লক, মিউনিসিপ্যালিটি, আমাদের যত সংগঠন, ছাত্র, যুব, আইএনটিটিইউসি, সব জায়গায় আপনাদের নিজেরা এবং ফেরত গিয়ে আপনাদের সঙ্গী সাথীদের এই বার্তা দিতে হবে যে দিদি বলে দিয়েছেন এই সামনের 2 মাস কারুর ছুটি নেই, কারুর বিশ্রামের অধিকার নেই, কঠোর পরিশ্রম করতে হবে। দিদি এটা অনুরোধ করেননি, দিদি দাবি করেছেন, আপনাদের কাছ থেকে দাবি করেছেন যে বিশ্রামহীন পরিশ্রম করতে হবে, দলের জন্য সংঘর্ষ করতে হবে, সংগ্রাম করতে হবে, মানুষের সঙ্গে যোগাযোগ করতে হবে। তাই জন্য এটা আপনারা বুঝে, আইন অনুযায়ী অভিযোগ থাকে, অভিযোগে যদি সারবত্তা থাকে, তাহলে তাদের যে রক্ষা কবচের ব্যবস্থা না থাকাই তো উচিত, সাধারণ মানুষের মতন। নো ওয়ান ইজ
bigger than the law of the country. এই যে বারবার তবু তো এই রাজ্য থেকেও দেখা যাচ্ছে যে অনেকে যে রক্ষা কবচ নিয়ে তারাও দিল্লি চলে যাচ্ছে। সব থেকে বেশি রক্ষা কবচ এই রাজ্যে, আপনি এই রাজ্যের কথা তুললেন, এই রাজ্যে সব থেকে বেশি রক্ষা কবচ কে পেয়েছে? শুভেন্দু অধিকারী। বাস এটাই আমি বলছি, এই রাজ্যে সব থেকে বেশি এই এমএলএ হিসেবে রক্ষা কবচ নিয়েছে শুভেন্দু অধিকারী। সুপ্রিম কোর্টের এই রায়ে আমি বলবো এই সব রক্ষা কবচ সরিয়ে দিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যথাযোগ্য এফআইআর করে ব্যবস্থা নিতে পুলিশ যেন নেয়, ইডি সিবিআই যেন নেয়, তাদের ক্ষেত্রেও নাম আছে, এবং প্রয়োজন হলে যেন শুভেন্দু অধিকারীকে এখনই গ্রেপ্তার করা হয়। সেগুলো আমরা ঠিক করেছি। মহিলাদের জন্য বাসের বন্দোবস্ত আমরা করছি, কারণ ট্রেনে এত ভিড় হবে যে ট্রেনের কোনো ঠিক নেই মহিলারা চাপতে পারবেন কি পারবেন না, যার জন্য মহিলাদের যেখানেই হোক সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে আমরা বাসের একটা করে বন্দোবস্ত করেছি। এবং ট্রেনের আমি আজকেই কাগজে পড়ছিলাম যে রেলও এখন রাজনীতি করছে। আপনি দেখেছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন দিল্লিতে ধর্ণা ডেকেছিলেন, তখন দুটো ট্রেন টাকা দিয়ে বুক করা হয়েছিল এখান থেকে দিল্লিতে আমাদের কর্মী সমর্থকদের নিয়ে যাওয়ার জন্য। ঠিক আগের দিনেই ট্রেনগুলোকে ক্যান্সেল করে দেওয়া হবে। হতে পারে কিন্তু 10 তারিখে দেখবেন কোলফিল্ড কিংবা বিধান যে ট্রেনগুলো আমরা যাই, সেই ট্রেনগুলো হয় দিল্লিতে ছাড়বে কিংবা মাঝ রাস্তায় আটকে দেবে। তাই আমাদেরকে কিন্তু তৈরি হয়ে থাকতে হবে, এবং যে করেই হোক ঐতিহাসিক ব্রিগেড আগামী 10 তারিখে করতে হবে। আমি আগের সময় বলেছিলাম যে আজ পর্যন্ত ব্রিগেডে সব থেকে মানুষ জড়ো হয়েছিলেন মুজিবুর এবং ইন্দিরা গান্ধীর ব্রিগেডে। সেই রেকর্ডকে ছাপিয়ে যেতে হবে, এবং সেই রেকর্ডকে ছাপিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেড যাতে আগামী 100 বছর মানুষ মনে রাখে, সেই অবস্থা এবং পরিস্থিতির সৃষ্টি করতে হবে। এর মাঝেই আমাদের জানেন যে ভোট সামনে, এখনো নির্বাচন কমিশন ভোট ঘোষণা করেনি, কিন্তু ঘোষণা না করলেও আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আসানসোলের প্রার্থী ঘোষণা করে দিয়েছেন। দেওয়াল লিখন শুরু হয়েছে, আমরা দেওয়াল লিখেছি, কিন্তু 10 তারিখের মধ্যে আমরা যে সভাগুলো করছি, আমরা যে মিছিলগুলো করব, আমরা যেভাবে ব্রিগেড যাব, তা আমাদের একসঙ্গে দুটোই কাজ করতে হবে, রথ দেখা এবং কলা বেচা। ব্রিগেডও যেতে হবে এবং আমাদের প্রার্থীর হয়ে ক্যাম্পেনিংয়েও নামতে হবে। একটু আগে আমাদের মহিলা নেত্রী বলছিলেন যে এখানে একজন প্রার্থী ঘোষণা হয়েছিল বিজেপির পবন সিং, 24 ঘন্টাও লাগেনি, 24 ঘন্টার মধ্যে ময়দান ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। কিচ্ছু না, আমাদের 2-1 কর্মী এবং নেতা কয়েকটা টুইট করেছিলেন। এই পবন সিং এত নোংরা, এবং সে যে ধরনের গান গেয়েছে, আমার মনে হয় না আসানসোলের মানুষ তাকে মেনে নিতেন। শত্রুঘ্ন সিনহা 3 লক্ষ জিতেছিলেন, পবন সিং জানালে আমরা 6 লক্ষে জিততাম, এবং সেই ভয়ে তিনি চলে গেছেন। এবং এবারের ময়দান আমি আপনাকে এটুকু বলতে পারি যে যতই টিভি দেখা, যতই কাগজ লিখুক, বিজেপির কিন্তু মাটি নড়ে গেছে, মাটির ভিতও সরে গেছে। বিজেপির পক্ষে কোনো মানুষ নেই, বিজেপিকে কোনো মানুষ ভোট দেবে না। আমি শেষ করার আগে খালি ছোট্ট একটা ঘটনার কথা বলছি। নরেনও ছিল, আমিও ছিলাম, সেদিন আমাদের এমপিও ছিলেন। আমরা আসানসোলের ধাক্কাতে একটা হাস্য কবির সম্মেলন করেছিলাম হিন্দি ভাষা। একজন কবি খুব সুন্দরভাবে তার কবিতার মাধ্যমে বললেন যে এরা একটা করে প্রতি ইলেকশনের আগে একটা করে মুদ্রা নিয়ে আসে। তো 2014 সালের মুদ্রা কি ছিল? মুদ্রা ছিল যে নরেন্দ্র মোদী চাওয়ালা। মানুষের কাছে তিনি পৌঁছেছিলেন যে আমি একজন চাওয়ালা, আপনি আমাদের প্রধানমন্ত্রী করুন। মানুষের সিম্প্যাথি হয়েছিল যে একজন চাওয়ালা প্রধানমন্ত্রী হবে। মানুষ কিন্তু দুহাত উজাড় করে ভোট দিয়ে প্রধানমন্ত্রী করে দিয়েছিলেন। কিন্তু তারপরে তিনি বিদেশ গেছিলেন, এবং বিদেশ গিয়ে আরেক প্রধানমন্ত্রীকে যখন পরিচয় দিচ্ছেন, বলছিলেন যে আমি চাওয়ালা, তো সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বলেছিলেন যে আমার খুব ইচ্ছা যে আপনার চা আমি খাবো। তো নরেন্দ্র মোদী
চা তৈরি করে তাকে দিয়েছিলেন, ঠান্ডা জলে চা পাতা ফেলে তিনি চা দিয়েছেন তাকে। তো সেই প্রধানমন্ত্রী সেই চা খেতে পারেননি, খেয়ে বললেন যে আপনি বলেছেন যে আপনি যে চাওয়ালা ছিলেন। বললেন আমি তো চাওয়ালা ছিলাম, কিন্তু আমি চা কোনোদিন তৈরি করিনি, আমি চা বিক্রি করেছি। তো গত 10 বছরে আমরা দেখলাম যে 10 বছর তিনি কিছু তৈরি করলেন না, বিক্রি করে গেলেন, সারা ভারতবর্ষটাকে বিক্রি করে দিলেন। তো এইটা হচ্ছে তাদের মুদ্রা। তো এই সমস্ত দল এবং এই সমস্ত যারা বিজেপির নেতৃত্বে রয়েছেন, আজকে মানুষ তাদেরকে চিনে গেছে, তাদের মুখোশ সরে গিয়ে আসল মুখটা কিন্তু মানুষ দেখে ফেলেছে। আমার বক্তব্যকে দীর্ঘায়িত করছি না, কারণ পুরুলিয়াতে 3টের সময় ঠিক একই ধরনের আমাদের একটা সভা আছে, পুরুলিয়া জেলার প্রস্তুতি সভা। এখানে যেমন জয়প্রকাশ দা এসছেন, দলের থেকে পুরুলিয়াতে আমাকে থাকতে বলেছেন, তাই আমাকে সেখানে পৌঁছাতে হবে। এইটুকু কথা বলে আপনাদের সকলকে আমার তরফ থেকে নমস্কার, ধন্যবাদ। দেখুন, একটা কথা প্রথমেই বলে নেওয়া দরকার, তাপস রায় জাতীয়তাবাদী দলের সৈনিক হিসেবে কংগ্রেসে ছিলেন। আমরা যখন কংগ্রেসে, তাপস রায় আমাদের নেতা ছিলেন, ছাত্র পরিষদ এবং যুব কংগ্রেসের, পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস, এবং এই কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস জাতীয়তাবাদী দলের হয়ে তিনি বহুদিনকার রাজনৈতিক সৈনিক। আজকে এতদিনকার 35-40 বছরের রাজনৈতিক জীবনের প্রায় অপরাহ্নে এসে তিনি আজকে তার বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন, দলের থেকে ইস্তফা দিয়েছেন এবং কিছু কিছু মন্তব্য করেছেন। আমি প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, এটা তাপস রায়ের সম্পূর্ণভাবে ব্যক্তিগত মতামত, এবং সেই ব্যক্তিগত মতামতের যে পরিসর সমস্ত ব্যক্তির থাকে, সেটাকে আমি সম্মান করছি, এবং আমি তাকে তার সামনের দিনের রাজনৈতিক যে পথ তিনি বেছে নেবেন তার জন্য তাকে সাফল্য কামনা করছি। এইটা বলার পরে আমি বলছি, আপনারা জানেন উনি কি বলেছেন, আমিও শুনেছি। প্রথম কয়েকটা জিনিস আমি বলে দিই, যে দল করতে গেলে সেখানে মান অভিমানের জায়গা থাকে না, দল থাকে মতবাদের ওপর নির্ভর করে, রাজনৈতিক লড়াইয়ের ওপর নির্ভর করে থাকে। কিন্তু যদি কারুর মান অভিমান দলের লড়াইয়ের ওপরে চলে যায়, তাহলে কিন্তু সেই রাজনৈতিক ব্যক্তির জন্যও সেটা শোভনীয় নয় এবং দলের জন্য সেটা বিপজ্জনক। সুতরাং উনি মান অভিমানের কথা বলেছেন। আমার নিজের ধারণা, এতদিনকার বর্ষিয়ান অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে তার কাছে এটা আমরা আশা করি না যে দলের লড়াই, দলের মতবাদ, দলের সামনের দিনের এজেন্ডার থেকে নিজস্ব মান অভিমান বড় হয়ে দেখা দিয়েছে। এটা আসছি আমি সবকটাই আমরা আপনাদের বলবো, যে পয়েন্ট বলেছেন। দেখিস বাবা, এবার যেটা উনি সবথেকে বড় আমাদের কাছেও, আমরা যারা পুরনো তাপসদার সঙ্গে রাজনীতি করেছি তাদের কাছে সবথেকে বড় আমাদের মানসিকভাবে আমরা আঘাত পেয়েছি কোন কথাতে, যে আজকের যেটা লড়াই চলছে, রাজনৈতিক লড়াই, সেই লড়াইটা হচ্ছে বাংলাকে বাঁচানোর লড়াই, বাংলার বিরুদ্ধে যে বঞ্চনা চলছে সেই বঞ্চনার বিরুদ্ধে লড়াই, বাংলার গরিব মানুষের অধিকারের লড়াই। সেই লড়াই ছেড়ে, সেই লড়াইয়ের ময়দান ছেড়ে তিনি মান অভিমান করে চলে গেলেন, এবং কখন গেলেন? সেই মাঝপথে, লড়াইয়ের মাঝপথে চলে গেলেন। এটাও আমরা তাপসদার কাছে আশা করি না। আর একটা কথা এর সঙ্গে সবথেকে বড় আমাদের মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা হয়ে ভারতবর্ষের সবথেকে বড় রাজনৈতিক দল, কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে লড়ছেন বাংলার স্বার্থে। সেই সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে মাঝপথে লড়াইয়ের ময়দান থেকে চলে যাওয়া, এটাকে আমরা মনে করি একটা কাপুরুষোচিত একটা ব্যবহার, বা
তার মধ্যে অন্য কোনো ঘটনা থাকলেও থাকতে পারে, কিন্তু এইভাবে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে মানায় না যে দলের নেতৃত্বকে লিডার মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন লিডার যিনি বাংলার পক্ষে লড়ছেন, যে কোনো ঘটনাই হোক না কেন তাকে লড়াইয়ের মাঝপথে ছেড়ে দিয়ে চলে যাওয়া, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আজই শেষ দিন, এরপর বিজেপিতে যোগদান করতে। দেখুন, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে একটা মিথ তৈরি হয়েছে, রূপকথা, এবং তার মতন একজন বিচারপতি হয়েও মিডিয়া প্রিয় লোক আমরা আগে দেখিনি, কোনো বিচারপতিকেই দেখিনি। বিচারপতি হতে গেলে তার একটা মানসিক সংগঠনের দরকার হয়, সেই মানসিকতা থাকা উচিত যে বিচার বিভাগ ভারতের আইন বিধি তার উপরে নির্ভর করে নিরপেক্ষভাবে মানুষকে আমি বিচার দেব, যে অভিযোগ করছে এবং যে অভিযুক্ত তাদের রং, বর্ণ, ধর্ম, তাদের কোন জায়গা থেকে এসছে সেটা না দেখে সকলকে সমানভাবে বিচার দেব, সেটাই ভারতীয় বিচার ব্যবস্থার মূল জায়গা। কিন্তু আমরা দেখেছি বারবার ওনার কাছে হয়ে উঠেছিল রাজনৈতিক রংটা কী, এবং তিনি বারবার বিচারপতির চেয়ারে বসে আইনের কথার থেকে বেশি রাজনৈতিক কথা বলেছেন, তরজায় গেছেন এবং মিডিয়াতে ভেসে থাকতে চেষ্টা করেছেন। এবং তাই জন্যে আজকে যখন আর মাত্র 2-3 মাস বাকি আছে তার বিচারপতির জীবনের, সেখানে সবথেকে বড় কথা উনি আগস্টে রিটায়ারমেন্ট, আর লোকসভার নির্বাচন হচ্ছে এপ্রিল মে মাসে। এই তফাতের জন্যই উনি পদত্যাগ করলেন। কোনো কারণে যদি সেপ্টেম্বর মাসে যদি আমাদের লোকসভা নির্বাচন হতো উনি পদত্যাগ করতেন না, আরামসে এখানটাতে ব্যাটিং করে ওই দিকে চলে যেতেন রাজনৈতিক জীবনে। আজকে লোকসভার নির্বাচন, তাই জন্যে রাজনৈতিক জীবনে যেতে চাইছেন, এবং আমি মনে করি ওনার অধিকার আছে যাবেন, কিন্তু এটাতে মঙ্গল হলো দুপক্ষেরই। দুপক্ষ কারা? অভিজিৎ গাঙ্গুলি নিজে আদ্যান্ত একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, বিচারপতির যে চেয়ারে বসছিলেন সেটাকেও রাজনৈতিক কারণে ব্যবহার করেছেন, বিচার ব্যবস্থার থেকে বেশি রাজনৈতিক কারণে ব্যবহার করেছেন, এবং সেটা ভারতীয় বিচার বিভাগের জন্য একটা কালিমা। তাই জন্যে উনি সেই রাজনৈতিক জীবন গ্রহণ করতে চাইছেন, সেটাতে যান, সেটা ওনার জন্যে ভালো হবে। আর ভারতীয় বিচার ব্যবস্থা, বিচার বিভাগ তারাও কালিমা মুক্ত হবে। আবার বলছি, অভিজিৎ গাঙ্গুলির বিদায় নিয়ে হাতে ভারতের বিচার ব্যবস্থা তারা কালিমা মুক্ত হবে, তাদের মধ্যে যে দূষণ চলছিল সেটা বিদায় হলো। এবং আপনারা খেয়াল করে দেখবেন, কেন বলছি উনি একটা রূপকথা, একটা মিথ তৈরি করেছেন মিডিয়ার সাহায্যে। অভিজিৎ বাবুর 1.5 বছরের যত উক্তি, বয়ান, রায় সমস্ত দেখবেন 90% হয় ডিভিশন বেঞ্চ, নয় সুপ্রিম কোর্টে গিয়ে পাল্টে গেছে, উল্টে গেছে। সুপ্রিম কোর্ট তাকে তিরস্কার করেছে, তারপরে তিনি আবার সুপ্রিম কোর্টকেই আবার দোষারোপ করেছেন। ওনার মধ্যে আছেন আমি 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 সর্বস্ব একটা লোক, যিনি তার আশেপাশের কোনো লোককে কোনো দিন সুখ দিতে পারেননি। এটাতেই বোঝা যায় যে অভিষেক বাবু যে দলেই যাক না কেন, তাকে আমি বলছি যে শুভেচ্ছা জানাচ্ছি, যান আপনি রাজনীতি করুন, কিন্তু যে দল তাকে নেবে, ভাগ্যিস তিনি বলেননি তৃণমূল কংগ্রেসের কথা, বলেছেন বিজেপি আছে, সিপিএম আছে, কংগ্রেস আছে ইত্যাদি 3টে দলের নাম বলেছেন। আমি শুধু বলি যে দলেই যান না কেন সেই দলগুলোকে সাবধান করে দিচ্ছেন যে এই 20 বড়িকে আপনারা হজম করতে পারবেন তো? যিনি যে ডালে বসেন সেই ডালই কাটেন, যে বাড়িতে যে গৃহেতে থাকেন সেই গৃহই জ্বালিয়ে দেন। যেভাবে বিচার বিভাগকে তিনি বিব্রত করেছেন, বিড়ম্বনায় ফেলেছেন, ওনার বিদায়ে বিচার বিভাগ যেভাবে মুক্তি পাবে সেই রকমভাবে হয়তো কিছুদিন পরে যে রাজনৈতিক দলে যাবে তারাও বলবে উনি বিদায় হলে আমরা মুক্তি পাই। কুণাল ঘোষের ব্যাপারে পার্টি সিদ্ধান্ত নিয়েছে, তার বেশ কিছু বক্তব্য, তার বেশ কিছু আচরণ, তার জন্যে পার্টি মনে করেছে যে সেগুলো পার্টি অনুযায়ী হচ্ছে না, তাই পার্টি তাকে শোকজ করেছে। বিজেপি বলছে মেগা ইভেন্ট, সেখানে কি তাপস রায়ের মতো আরো কেউ যাওয়ার সম্ভাবনা রয়েছে? দেখুন, এই ঘটনাতে আমি আপনাকে বলতে পারি, প্রত্যেকবার নির্বাচনের আগে বিজেপি ঝাঁপিয়ে পড়ে
এক হাতে টাকার ঝুলি থাকে, আর এক হাতে থাকে ইডি সিবিআই, মানে ইংরেজিতে যাকে বলে ক্যারট অ্যান্ড স্টিক্স। এইটা নিয়ে তারা ঝাঁপায় করে অন্য দল থেকে তারা লোক সংগ্রহ করে, কারণ তাদের নিজেদের লোক খুব কম, বিশেষত পশ্চিমবঙ্গে। এটা আমরা দেখেছি মুকুল রায়ের ক্ষেত্রে, শুভেন্দু অধিকারীর ক্ষেত্রে আমরা দেখেছি। এবং আজকে মনে রাখা দরকার যে তারা সেই পদ্ধতিতেই যাচ্ছেন, এবং তার জন্যে কিছু কিছু লোক তো তারা পাবেন। কিন্তু এর উল্টো একটা দিক আছে। এই দিকটা হচ্ছে বিজেপি অনেক সময় যেরকম সেই সব লোকজনকে নিয়ে নিজেরা ওয়াশিং মেশিন হিসেবে কাজ করেন, আবার যে দল থেকে নিয়ে নেন সেই দলটাও কিন্তু পরিশ্রুত হয়। যারা যাবার তারা চলে গেল, তাতে দল যেটা দল পড়ে রইল সেটা বিশুদ্ধ খাঁটি দল পড়ে থাকবে। সুতরাং সেদিক থেকে বিজেপি অনেক সময় তার বিরোধী দলগুলোকে অনেক ক্ষেত্রে উপকৃতও করে, সাহায্যও করে। নির্বাচন কমিশনে এক দফা ভোটের দাবি জানাচ্ছে তৃণমূল। আমরা বলছি যে এখানটাতে যখন এত কিছু হচ্ছে, এত 900 950 কোম্পানি বাহিনী দিচ্ছ তোমরা বলছো যে ভারতবর্ষে নির্বাচন কমিশন যে কোনো সময় যে কোনোভাবে নির্বাচন করতে পারে, তাহলে এক দফা নির্বাচন করে দেখাও না। তোমরা কেন পশ্চিমবঙ্গে এসে 7-8 দফার কথা বলো? তুমি যদি আজকে মহারাষ্ট্রে এক দফায় করতে পারো, মধ্যপ্রদেশে এক দফায় করতে পারো, তাহলে পশ্চিমবঙ্গে নয় কেন? কারণ কি তোমরা পশ্চিমবঙ্গকে ওই সৈন্যের বুটের আওয়াজে আর বন্দুক দেখিয়ে সেখানে নতজানু করতে চাও পশ্চিমবঙ্গকে? যেভাবে ইংরেজরা করেছিল, পশ্চিমবঙ্গের কোমর ভেঙে দেওয়ার চেষ্টা, বাংলার কোমর ভেঙে দেওয়ার চেষ্টা, সেইভাবে কি এখন যারা আছেন দিল্লিতে তারা কি বাংলার কোমর ভেঙে দেওয়ার চেষ্টা করছেন? নয়তো এক দফায় করুক না, বাংলার মানুষ এসে তারা মতামত দেবেন, নির্বাচন কমিশন ব্যবস্থা করবে ফ্রি অ্যান্ড ফেয়ার পোলের, এবং বাংলার মানুষ মতামত দেবে, যাকে জেতাবে সবাই মেনে নেবে। এটাতে আপত্তিটা কোথায়? বলছি আজকে এখানে তৃণমূলের রাজ্য নেতা ভি সিদ্ধাসন দাসু যে মন্তব্য করলেন, তাতে কি মনে হচ্ছে কি মন্তব্য? যে কোথাও গোষ্ঠীকন্দ এরকম যে এখানে না, তিনি সাবধান করেছেন। এই সাবধান বাণী সবসময়ই থাকে, আমাদের সবসময় সাবধান বাণী থাকে যে একসঙ্গে লড়তে হবে। সে তো সকলেই বক্তব্যে বলেছে যে মমতা দি আমাদের নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি, তাদের নির্দেশ মতন সুব্রত বক্সী যে নির্দেশ দিয়েছেন, সবাইয়ের এই 3 আমাদের সর্বোচ্চ নেতা নেত্রী, তাদের নির্দেশ মতন সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে লড়তে হবে, সেটাই বলেছেন শিবদাসন দাসু। আপনি ভাষণে বলেন ইস্তফা দিন না, ওরকম আর না খেলেই হলো। তাপস রায় আজকে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং বেরিয়ে এসে বললেন তৃণমূল আমার জন্য নয়, কি বলবেন? দেখুন, একটা কথা প্রথমেই বলে নেওয়া দরকার, তাপস রায় জাতীয়তাবাদী দলের সৈনিক হিসেবে কংগ্রেসে ছিলেন। আমরা যখন কংগ্রেসে, তাপস রায় আমাদের নেতা ছিলেন ছাত্র পরিষদ এবং যুব কংগ্রেসের, পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস, এবং এই কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস জাতীয়তাবাদী দলের হয়ে তিনি বহুদিনকার রাজনৈতিক সৈনিক। আজকে এতদিনকার 35-40 বছরের রাজনৈতিক জীবনের প্রায় অপরাহ্নে এসে তিনি আজকে তার বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন, দলের থেকে ইস্তফা দিয়েছেন এবং কিছু কিছু মন্তব্য করেছেন। আমি প্রথমেই আপনাদের জানিয়ে রাখি, এটা তাপস রায়ের সম্পূর্ণভাবে ব্যক্তিগত মতামত, এবং সেই ব্যক্তিগত মতামতের যে পরিসর সমস্ত ব্যক্তির থাকে, সেটাকে আমি সম্মান করছি, এবং আমি তাকে তার সামনের দিনের রাজনৈতিক যে পথ তিনি বেছে নেবেন তার জন্য তাকে সাফল্য কামনা করছি। এইটা বলার পরে আমি বলছি, আপনারা জানেন উনি কি বলেছেন, আমিও শুনেছি। প্রথম কয়েকটা জিনিস আমি বলে দিই যে দল করতে গেলে সেখানে মান অভিমানের জায়গা থাকে না, দল থাকে মতবাদের ওপর নির্ভর করে, রাজনৈতিক লড়াইয়ের ওপর নির্ভর করে থাকে। কিন্তু যদি কারুর মান অভিমান দলের লড়াইয়ের উপরে চলে যায়, তাহলে কিন্তু সেই রাজনৈতিক ব্যক্তির জন্যও সেটা শোভনীয় নয় এবং দলের জন্য সেটা বিপজ্জনক। সুতরাং
উনি মানবাভিমানের কথা বলেছেন। আমার নিজের ধারণা এতদিনকার বর্ষিয়ান অভিজ্ঞ রাজনীতিবিদ হিসেবে তার কাছে এটা আমরা আশা করি না যে দলের লড়াই, দলের মতবাদ, দলের সামনের দিনের এজেন্ডার থেকে নিজস্ব মান অভিমান বড় হয়ে দেখা দিয়েছে। এটা উনি দুর্নীতি এবং সন্দেশ আসছি আমি সব কটাই আমরা আপনাদের বলবো যে যে পয়েন্ট বলেছেন। দেখিস বাবা, এবার যেটা উনি সব থেকে বড় আমাদের কাছেও, আমরা যারা পুরনো তাপসদার সঙ্গে রাজনীতি করেছি তাদের কাছে সব থেকে বড় আমাদের মানসিকভাবে আমরা আঘাত পেয়েছি কোন কথাতে, যে আজকের যেটা লড়াই চলছে রাজনৈতিক লড়াই, সেই লড়াইটা হচ্ছে বাংলাকে বাঁচানোর লড়াই, বাংলার বিরুদ্ধে যে বঞ্চনা চলছে সেই বঞ্চনার বিরুদ্ধে লড়াই, বাংলার গরিব মানুষের অধিকারের লড়াই। সেই লড়াই ছেড়ে, সেই লড়াইয়ের ময়দান ছেড়ে তিনি মান অভিমান করে চলে গেলেন। এবং কখন গেলেন? সেই মাঝপথে, লড়াইয়ের মাঝপথে চলে গেলেন। এটাও আমরা তাপসদার কাছে আশা করি না। আর একটা কথা এর সঙ্গে সবথেকে বড় আমাদের মনে হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা হয়ে ভারতবর্ষের সবথেকে বড় রাজনৈতিক দল, কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে লড়ছেন বাংলার স্বার্থে। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে মাঝপথে লড়াইয়ের ময়দান থেকে চলে যাওয়া, এটাকে আমরা মনে করি একটা কাপুরুষোচিত একটা ব্যবহার, বা তার মধ্যে অন্য কোনো ঘটনা থাকলেও থাকতে পারে। কিন্তু এইভাবে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বকে মানায় না যে দলের নেতৃত্বকে, লিডার মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন লিডার যিনি বাংলার পক্ষে লড়ছেন, যে কোনো ঘটনাই হোক না কেন তাকে লড়াইয়ের মাঝপথে ছেড়ে দিয়ে চলে যাওয়া, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি আজই শেষ দিন, এরপর বিজেপিতে যোগদান করতে। দেখুন, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে নিয়ে একটা মিথ তৈরি হয়েছে, রূপকথা। এবং তার মতন একজন বিচারপতি হয়েও মিডিয়া প্রিয় লোক আমরা আগে দেখিনি, কোনো বিচারপতিকেই দেখিনি। বিচারপতি হতে গেলে তার একটা মানসিক সংগঠনের দরকার হয়। সেই মানসিকতা থাকা উচিত যে বিচার বিভাগ, ভারতের আইন বিধি, তার উপরে নির্ভর করে নিরপেক্ষভাবে মানুষকে আমি বিচার দেব। যে অভিযোগ করছে এবং যে অভিযুক্ত, তাদের রং, বর্ণ, ধর্ম, তাদের কোন জায়গা থেকে এসছে সেটা না দেখে সকলকে সমানভাবে বিচার দেব, সেটাই ভারতীয় বিচার ব্যবস্থার মূল জায়গা। কিন্তু আমরা দেখেছি বারবার ওনার কাছে হয়ে উঠেছিল রাজনৈতিক রংটা কী, এবং তিনি বারবার বিচারপতির চেয়ারে বসে আইনের কথার থেকে বেশি রাজনৈতিক কথা বলেছেন, তরজায় গেছেন এবং মিডিয়াতে ভেসে থাকতে চেষ্টা করেছেন। এবং তাই জন্যে আজকে যখন আর মাত্র 2-3 মাস বাকি আছে তার বিচারপতির জীবনের, সেখানে সবথেকে বড় কথা উনি আগস্টে রিটায়ারমেন্ট, আর লোকসভার নির্বাচন হচ্ছে এপ্রিল মে মাসে। এই তফাতের জন্যই উনি পদত্যাগ করলেন। কোনো কারণে যদি সেপ্টেম্বর মাসে যদি আমাদের লোকসভা নির্বাচন হতো, উনি পদত্যাগ করতেন না, আরামসে এখানটাতে ব্যাটিং করে ওই দিকে চলে যেতেন রাজনৈতিক জীবনে। আজকে লোকসভার নির্বাচন, তাই জন্যে রাজনৈতিক জীবনে যেতে চাইছেন। এবং আমি মনে করি ওনার অধিকার আছে যাবেন, কিন্তু এটাতে মঙ্গল হলো দুপক্ষেরই। দুপক্ষ কারা? অভিজিৎ গাঙ্গুলি নিজে আদ্যান্ত একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, বিচারপতির যে চেয়ারে বসছিলেন সেটাকেও রাজনৈতিক কারণে ব্যবহার করেছেন, বিচার ব্যবস্থার থেকে বেশি রাজনৈতিক কারণে ব্যবহার করেছেন। এবং সেটা ভারতীয় বিচার বিভাগের জন্য একটা কালিমা। তাই জন্যে উনি সেই রাজনৈতিক জীবন গ্রহণ করতে চাইছেন, সেটাতে যান, সেটা ওনার জন্যে ভালো হবে। আর ভারতীয় বিচার ব্যবস্থা, বিচার বিভাগ, তারাও কালিমা মুক্ত হবে। আবার বলছি,